বন্ধুরা, এর আগে আমি একদিন তোমাদেরকে সাউথ ইন্ডিয়ার ভৈরবাকোনা গ্রামের গল্প শুনিয়েছিলাম, যেটা ছিল একটা ভুতুড়ে গ্রাম। আজকে আমি তোমাদের নর্থ ইন্ডিয়ার একটা চান্দেরি নামের ভুতুড়ে গ্রামের গল্প শোনাবো। বলিউডে এই গ্রামের গল্প শুরু হয়েছিল 2018 সালে। 2018 সালে যে সিনেমাতে আমরা চান্দেরি গ্রামের নাম শুনেছিলাম তার নাম ছিল স্ত্রী। 2018 সালে স্ত্রী সিনেমার প্রথম পার্ট তৈরি হয়েছিল। সিনেমাটা যথেষ্ট ভালো ছিল এবং সিনেমাটা হিটও করেছিল। এবার দীর্ঘ 6 বছর কেটে গেছে এবং 6 বছর পরে ডিরেক্টর স্ত্রী সিনেমার সেকেন্ড পার্ট নিয়ে এসেছে। স্ত্রী 2 সিনেমাটি স্ত্রী সিনেমার সিকুয়েল। আমি সাজেস্ট করব যে স্ত্রী 2 সিনেমার গল্প শোনার আগে কিংবা এই সিনেমা যদি কেউ দেখতে যাওয়ার আগে তোমরা অবশ্যই কিন্তু স্ত্রী 1 সিনেমাটা দেখে নেবে। স্ত্রী 1 সিনেমাটা ওটিটিতে অ্যাভেলেবেল। স্ত্রী 1 সিনেমাটা যদি তোমরা আগে থেকে দেখে নাও তাহলে সিনেমার চরিত্রগুলো, সিনেমার কাহিনীর মূল সূত্র কী সেটা তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে। এরপরে যদি তোমরা স্ত্রী 2 সিনেমাটা দেখতে যাও তাহলে সিনেমাটাকে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। স্ত্রী 1-এর কাহিনীর শেষ যেখানে হয়েছিল সেখান থেকেই কিন্তু স্ত্রী 2-র কাহিনী শুরু হচ্ছে। তবে চলো সময় নষ্ট না করি, আমরা সরাসরি চলে যাই সিনেমার গল্পে। স্ত্রী 2 সিনেমার মধ্যে স্ত্রী 1-এর মতোই অনেক টার্নস অ্যান্ড টুইস্ট রয়েছে এবং ভুতুরে ব্যাপার স্যাপার রয়েছে। তো আমি চেষ্টা করব যেন আমার গল্প বলার মধ্যে তোমরা সমস্ত কাহিনীটাকে ভালোভাবে বুঝতে পারো। তো গল্প সেই চান্দেরি গ্রামের। তো গল্পের প্রথমেই আমরা দেখতে পাই রাতের অন্ধকারে একটা মেয়ে বাড়ির বাইরে সিগারেট ফুঁকতে এসেছে এবং তার সামনে হঠাৎ করে ফুটবলের মতো রাউন্ড হতে হতে কোনো একটা বস্তু এসে পড়ে। এটি নিজের উৎসাহ মেটাতে সেই ফুটবলের মতো জিনিসটাকে যখন হাতে তুলে নেয় তখন আমরা দেখতে পাই সেটা কোনো ফুটবল নয়, সেটা একটা মানুষের মাথা। সেটা কিন্তু শুধুই মাথা এবং সেই মাথাটা একদম জ্যান্ত মাথা। তো সিনেমাটাতে এই যে মাথাটা, যার দেহ নেই শুধু মাথা আছে, এই ক্যারেক্টারটার নাম হচ্ছে সারকাটা। মানে যেহেতু মাথাটা কাটা সেহেতু এর নামটা হচ্ছে সারকাটা। এই মাথার বাকি অংশটা অর্থাৎ এর বাকি বডিটা কোথায় আছে সেটা গল্প ধীরে ধীরে যতটা এগোতে থাকবে ব্যাপারটা আমাদের কাছে ততটা ধীরে ধীরে পরিষ্কার হবে। তো এই ঘটনার পরে কয়েক বছর কেটে গেছে চান্দেরি গ্রামে। এবার চান্দেরি গ্রামে সব কিছুই নর্মাল চলছে। চান্দেরি গ্রামে রুদ্র ভাইয়া, যে চরিত্র অভিনয় করেছে পঙ্কজ ত্রিপাঠী, তার বাড়িতে পিয়ন আসে এবং তাকে একটা খাম দিয়ে যায়। সেই খামের ভিতর থেকে বেরোয় একটা বই এবং সেই বইয়ের মধ্যে রয়েছে কিছু আজব ছবি এবং বইয়ের কাহিনী দুটোই মিস্টেরিয়াস। তো সেই দুটো নিয়ে রুদ্র ভাইয়া চলে যায় গ্রামের সহজ সরল যুবক আমাদের গল্পের নায়ক বিকির কাছে। বিকি, যে চরিত্র অভিনয় করেছে রাজকুমার রাও, সে সবসময় স্বপ্ন দেখে। সে সবসময় স্বপ্নে দেখতে থাকে শ্রদ্ধা কাপুরকে। শ্রদ্ধা কাপুরকে কেন স্বপ্নে দেখে তার কারণ হচ্ছে স্ত্রী 1-এ শ্রদ্ধা কাপুর তার জীবনে এসেছিল। শ্রদ্ধা কাপুরকে বিকি ভালোবাসতো, কিন্তু আনফর্চুনেটলি তাদের মিলন হয় না। শ্রদ্ধা কাপুর বিকিকে কিছু না বলেই চলে যায়, সেহেতু বিকি সবসময় তাকে স্বপ্নে দেখতে থাকে। তো এইরকমই একটা স্বপ্ন দেখার মুহূর্তে বিকি যখন শ্রদ্ধা কাপুরের সাথে রোমান্টিক হতে যাচ্ছে তখন শ্রদ্ধা কাপুরের মুখ থেকে সে মদের গন্ধ পায়। মদের গন্ধ পেয়ে যখন সে শ্রদ্ধা কাপুরকে জিজ্ঞাসা করছে তুমি মদ খেয়েছো, তখন বিকির গালে ঠাস করে একটা থাপ্পড় পড়ে এবং তখন আর বিকির স্বপ্ন ভাঙে এবং আমরা দেখতে পাই রুদ্র ভাইয়া বিকির সামনে দাঁড়িয়ে আছে। তো এরপরে রুদ্র ভাইয়া বিকিকে তার সেই খাম এবং খামের মধ্যে যে বইটা আছে সেই বইটা খুলে দেখায়। বইটার মধ্যে যে চরিত্র সম্বন্ধে বর্ণনা দেওয়া আছে সেই চরিত্রটা অ্যাকচুয়ালি একটা মাথা কাটা মানুষের। তো রুদ্র ভাইয়া এবং বিকি দুজনের কেউই বুঝতে পায় না আসলে ঘটনাটা কী। এরপরে আমরা দেখতে পাই বিকি এবং তার বন্ধু বিট্টুকে। বিট্টু চরিত্রে এখানে আমরা দেখতে পাবো অপরাজিত খুরানাকে। বিট্টু বেশিরভাগই সময় তার সমস্ত প্রয়োজন বিকির ঘাড় ভেঙেই মিটিয়ে দেয়। বিকির বাড়ি থেকে বিকি যে পরিমাণ টাকা পয়সা পায় বিট্টু তার কাছ থেকে চেয়ে নেয় এবং বিকি বন্ধুত্বের খাতিরে সেটা দিয়ে দেয়। বিট্টু আসলে বিকির থেকে টাকা নিয়ে বেশিরভাগ সময় তার টাকা পয়সাগুলো তার গার্লফ্রেন্ডের পেছনে উড়িয়ে দেয়। বিট্টুর যে গার্লফ্রেন্ড সে একদিকে যেমন একটু মডার্ন, অন্যদিকে সেমন একটু আহ্লাদে টাইপের। এতটাই আহ্লাদে সে যে তাকে রাতের বেলায় ঘুম পাড়িয়ে দেওয়ার জন্যে বিট্টুকে যেতে হয় তাকে গান শোনানোর জন্যে, অর্থাৎ লরি শোনানোর জন্যে। তো ঠিক এমনি একটা রাত্রে বিট্টু যখন তার গার্লফ্রেন্ডকে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে বেরিয়ে আসছে আর রাস্তার উপর তার জন্য অপেক্ষা করছে বিকি, ঠিক তখনই তার গার্লফ্রেন্ডের ঘরে উপস্থিত হয় সেই সারকাটা। গার্লফ্রেন্ডের চরিত্রের নাম চিঠ্ঠি। তো সারকাটা যখন চিঠ্ঠির ঘরে উপস্থিত হয় চিঠ্ঠি খুবই ভয় পেয়ে যায় এবং চিৎকার চেঁচামেচি করতে থাকে। সে চিৎকার রাস্তায় শুনতে পায় বিকি এবং বিট্টু। তারা দুজনেই যখন তাদের বাড়িতে ঢোকে তখন তারা চিঠ্ঠির ঘরে গিয়ে দেখে সেই ঘরে চিঠ্ঠি নেই এবং ঘরের দরজা জানালা দেয়াল সব কিছু ভাঙা, অর্থাৎ সারকাটা চিঠ্ঠিকে সেখান থেকে নিয়ে চলে গেছে। তো বিট্টুর গার্লফ্রেন্ড চিঠ্ঠি যখন বাড়ি থেকে গায়েব হয়ে গেছে, অর্থাৎ আর তাকে কে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে সেটা যখন কেউই বুঝতে পারছে না, তখন গ্রামে সবাই মিলে তাকে খুঁজতে বেরোয়। সবাই যখন তাকে খুঁজতে বেরোয় তখন রুদ্র ভাইয়া একটা জায়গায় একটা পায়ের ছাপ দেখে বলে, পায়ের ছাপটা আসলে এতটাই বড় ছিল যে সেই ছাপটা দেখে সে বলে এটা কোনো মানুষের কাজ নয়, এটা কোনো দানবের কাজ। আর সবাই যখন
চিঠিকে খুঁজতে বেরিয়েছে তখন বিকি লক্ষ্য করে দূরে কোনো একটা ক্যারেক্টার তাদের থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তো সেটা বিকি লক্ষ্য করে এবং সে আস্তে আস্তে সেই ক্যারেক্টারের পিছু নিতে থাকে। সেই ক্যারেক্টারের পিছু নিতে নিতে সে একটা পুরো বাড়িতে পৌঁছে যায় এবং পুরো বাড়িতে গিয়ে সে শ্রদ্ধা কাপুরের দেখা পায়। তো শ্রদ্ধা কাপুরকে যখন সে দেখতে পায় সে ভাবে না সে স্বপ্ন দেখছে। সে তাকে বলে তুমি রুদ্র ভাইয়া, একবার বলে তুমি বিট্টু, একবার বলে তুমি XYZ, এক একটা নাম দিতে থাকে। তখন শ্রদ্ধা কাপুর তার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। অ্যাকচুয়ালি শ্রদ্ধা কাপুর তখন অরিজিনালি সেখানে ছিল। তো যখন তার হাত থেকে একটা থাপ্পড় গায় তখন বিকি বিশ্বাস করে যে হ্যাঁ, এটা সেই ব্যক্তি অনেকদিন পরে ফিরে এসেছে যাকে সে ভালোবাসে। সেখানে রুদ্র ভাইয়া এবং বিট্টু আসে। তো রুদ্র ভাইয়া এবং বিট্টু আসলে বিকি তখন বলে যে আমার প্রেমিকা এসেছিল, যে প্রেমিকার কথা সবাই জানে কিন্তু কেউ তাকে চোখে দেখেনি। এরপরে বিকি, বিট্টু এবং রুদ্র ভাইয়া যখন চিঠিকে খুঁজে পায় না তখন তাদের মনে পড়ে তাদের আরেক বন্ধুর কথা, যে বন্ধুর নাম হচ্ছে জানা। তো জানা কিন্তু সেই সময় চান্দেরিতে নেই, জানা রয়েছে তখন দিল্লিতে, এবং দিল্লিতে জানা পড়াশোনা করছে। তো দিল্লিতে জানার বাড়িতে যখন বিকি এবং বিট্টু যায় তখন তারা জানাকে সত্যি কথা বলে না, তারা জানাকে অনেক কিছু উল্টোপাল্টা মিথ্যে কথা বলে সেখান থেকে নিয়ে আসে। তবে জানার বাড়িতে তারা একটা অ্যাবনর্মাল ব্যাপার লক্ষ্য করে। জানার বাড়িতে তারা একটা ভেরিয়া দেখতে পায়। ভেরিয়া অর্থ এখানে নেকড়ে। তো জানার বাড়িতে কেন একটা নেকড়ে রয়েছে, একটা সাধারণ মানুষের সাথে একটা নেকড়ে কীভাবে বসবাস করছে, তো সেই ব্যাপারটা পরে ডিসক্লোজ হবে। বিকি এবং বিট্টু জানাকে নিয়ে ফিরে আসে চান্দেরিতে। চান্দেরিতে বিকি, বিট্টু, জানা এবং রুদ্র ভাইয়া মিটিং করে, এবং মিটিং করার পরে তারা চারজন গ্রামের শেষ প্রান্তে একটা পুরো বাড়িতে যায় যেখানে এই ব্যাপারগুলো ঘটছিল। এখানে গল্পের প্রয়োজনে আমরা আরেকটা কথা বলে রাখি যে শুধুমাত্র বিকির বান্ধবীই এই গ্রাম থেকে নিখোঁজ হয়নি। এই গ্রাম থেকে একাধিক মেয়ে, বিশেষ করে যারা আধুনিক চিন্তাভাবনার, তাদের মধ্যে একাধিক মেয়ে এই গ্রাম থেকে উধাও হয়ে গেছে। এরপরে বিকি, বিট্টু, রুদ্র ভাইয়া এবং জানা সেই পুরো বাড়িতে ঢোকে। জানাকে তাদের এই পুরো বাড়িতে নিয়ে আসার মূল উদ্দেশ্য ছিল যে জানাকে দিয়ে তারা স্ত্রীকে রিকল করবে এবং স্ত্রীর থেকে সাহায্য নেবে যে কিভাবে তারা সরকারের মোকাবেলা করতে পারে এবং বিকির গার্লফ্রেন্ড চিঠিকে উদ্ধার করতে পারবে। এখানে স্ত্রী বলতে যে ক্যারেক্টারটার কথা বলা হচ্ছে সেই ক্যারেক্টার অ্যাকচুয়ালি এই সিনেমার যে ফার্স্ট পার্ট ছিল, যেটা কিনা 2018 সালে রিলিজ হয়েছিল, সেই সিনেমার যে মূল ক্যারেক্টার, অর্থাৎ সেই সিনেমাতে যে স্ত্রী ক্যারেক্টারটা ছিল সেটাও একটা ভূতুরে ক্যারেক্টার ছিল। তো সেই ক্যারেক্টারটার কথা বলা হয়েছে। পুরো বাড়িতে জানাকে নিয়ে আসার পরে তাদের যে আলোচনা হয় সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে স্ত্রী কখনো সেরকম জায়গায় আসে না যেখানে 3-4 জন পুরুষ মানুষ থাকে। সে একমাত্র সেই জায়গাতেই আসে যেখানে একজন পুরুষ মানুষ থাকে এবং তাকে সে পেছন থেকেই কিন্তু ক্যাপচার করে। এই কথাটা যখন তাদের মনে পড়ে তখন বিকি, বিট্টু এবং রুদ্র জানাকে রেখে পেছন থেকে পালিয়ে যায়। তো তাদের ইন্টেনশন ছিল যে জানাকে একা পেয়ে স্ত্রী সেখানে আসবে এবং তখন তারা স্ত্রীর থেকে সাহায্য নেবে। কিন্তু ওই পুরো বাড়ির মধ্যে যেখানে তারা জানাকে একা রেখে আলাদা আলাদাভাবে লুকিয়ে পড়েছে সেখানে তারা স্ত্রীর দেখা তো পায় না, বরং উল্টে সার কাটা এবং তার আলাদা আলাদা ভেরিয়েন্ট, মানে আলাদা আলাদা রূপ তাদের পেছনে পড়ে যায় এবং তারা প্রাণ ভয় সবাই পালাতে থাকে। তারা যখন প্রাণ ভয় পালাতে থাকে তখন তারা জানাকে খুঁজে পায় না এবং জানাকে খুঁজতে খুঁজতে তারা দেখে জানা ওই পুরো বাড়ির একটা অংশে ঝুলে রয়েছে। তখন তারা যখন জানাকে ডাকাডাকি করে তখন জানা সেখান থেকে পড়ে যায় এবং পড়ে গিয়ে এমন মনে হয় যেন সে মারা গেছে। পর্যায়ে যখন তারা এটা বিশ্বাস করে নেয় যে জানা মারা গেছে তখন হঠাৎ জানা উঠে বসে এবং জানা উঠে বসেই তাদেরকে নিয়ে আবার পালাতে শুরু করে। দুটো মোটরসাইকেলে দুজন দুজন করে চেপে তারা পালিয়ে যেতে থাকে। তারা যখন ওই পুরো বাড়ি থেকে পালিয়ে যায় তখন আমরা দেখতে পাই পুরো বাড়ি থেকে একটা বিশাল আকৃতির মানুষ বেরিয়ে আসে এবং সেই মানুষটা তার মাথাটাকে দেহে থেকে আলাদা করে মাথাটাকে শুধু তাদের পেছনে ছেড়ে দেয়। তারা যখন বাইকে করে পালিয়ে যাচ্ছে তখন সরকারের মাথা বিশেষ করে জানাকে লক্ষ্য করে তাকে অ্যাটাক করার চেষ্টা করে এবং কোনো মতে সেই যাত্রায় তারা চারজন সেখান থেকে পালিয়ে বাঁচে। সরকারের হাত থেকে পালিয়ে তারা গ্রামের মধ্যে চলে যায় এবং গ্রামের মধ্যে গিয়ে একটা জায়গায় তারা লুকিয়ে থাকে। তো তারা যেখানে লুকিয়ে ছিল সেখানে হঠাৎ করেই বিট্টুর ফোন বেজে ওঠে। তো জানা বিট্টুর ফোনটা কিনে বাইরে ফেলে দেয়। তো জানা যখন বিট্টুর ফোনটা বাইরে ফেলে দেয় তখন বিট্টু বিকিকে বলে যে আমার ফোনটা এনে দাও। অনেকবার বলার পরে বিকি সাহস করে সেখান থেকে বেরিয়ে এসে তার ফোনটা আনতে যায়, কিন্তু যখনই সে ফোনটা আনতে যায় তখনই সে দেখতে পায় সেখানে সারকাটা দাঁড়িয়ে আছে, বডি এবং মাথা দুটোই দাঁড়িয়ে আছে এবং সে বিকিকে ধরে নেয়। বিকিকে ধরে প্রায় মেরেই দিয়েছিল, কিন্তু সেই সময় আমরা দেখতে পাই হঠাৎ কিছু একটা এসে সারকাটার হাতে লাগে এবং সারকাটার হাত থেকে বিকি ছুটে যায়। তখন আমরা দেখতে পাই ময়দানে এসে গেছে শ্রদ্ধা কাপুর। সিনেমাতে শ্রদ্ধা কাপুরের কোনো নাম নেই,
স্ত্রী 1-এও আমরা দেখেছিলাম শ্রদ্ধা কাপুরের কোনো নাম দেওয়া হয়নি, স্ত্রী 2-তেও এখন পর্যন্ত শ্রদ্ধা কাপুরের কোনো নাম নেই। সো আমরা এখানে তাকে শ্রদ্ধা কাপুর বলেই সম্বোধন করব। আমরা দেখতে পাই শ্রদ্ধা কাপুর তার চুলের সাহায্যে সরকাটাকে আঘাত করে এবং সরকাটা তার চুলের আঘাত সহ্য করতে পায় না। সরকাটা অর্থাৎ তার দেহ ছাড়া শুধু মাথাটার কথাই আমরা বলছি। একটা সময়ে সরকাটার বডিটাও সেখানে চলে আসে এবং সরকাটার বডিটা শ্রদ্ধা কাপুরের চুলটাকে ধরে নেয় এবং শ্রদ্ধা কাপুরকে ছুঁড়ে ফেলে দেয়। সরকাটার বডি এবং মাথা যখন একসাথে হয়ে যায় তো তাদের মধ্যে একটা অসম্ভব শক্তি চলে আসে। এখানে আমরা দেখতে পাই যে শ্রদ্ধা কাপুর তার চুলের সাহায্যে সরকাটার সাথে লড়াই করছে। তার চুলের মধ্যে একটা পাওয়ার আছে, অনেকটা সেই ওয়ান্ডার ওম্যান যদি আপনারা দেখে থাকেন, ওয়ান্ডার ওম্যানের হাতে যেমন একটা লাইটিং রোপ ছিল, অনেকটা সেই রকম। তার চুলটা নিমিষের মধ্যে অনেকটা বড় হয়ে যায় এবং পুরো চুলের মধ্যে একটা অসম্ভব শক্তি চলে আসে। এর কি কাহিনী, তার চুলের কি কাহিনী এবং তার চুলের মধ্যে শক্তি কি করে আসে, এই ব্যাপারটা পুরোপুরি জানতে হলে স্ত্রী 1টা দেখতে হবে। তবু আমি একটু শর্টে বলে দিই, শ্রদ্ধা কাপুরের চুলটার আগে নর্মালি ছিল। স্ত্রী 1-এ বিকি যে ভূতটা ছিল সেই ভূতের চুল কেটে শ্রদ্ধা কাপুরকে প্রেজেন্ট করে এবং শ্রদ্ধা কাপুর যখন চলে যায় তখন আমরা দেখতে পাই বিকি তাকে চলে যে কাটা অংশটা দিয়েছে সেই কাটা অংশটা শ্রদ্ধা কাপুরের নিজের চুলের সাথে মিশে যায়। তো এর থেকে আমরা বুঝতে পারি, তো পার্ট 1-এর এই দৃশ্য যারা দেখেছে তারা সহজেই বুঝতে পারবে যে শ্রদ্ধা কাপুরের চুলের মধ্যে সেই পাওয়ারটা কি করে এলো। এখানে যখন শ্রদ্ধা কাপুর এসে সরকারের সাথে লড়াই করে তো শুধুমাত্র বিকি নয়, বিকির সমস্ত বাকি বন্ধুরাও শ্রদ্ধা কাপুরকে দেখতে পায়। ততদিন বিকির যত বন্ধু ছিল, বিট্টু, রুদ্র এবং জানা, তারা কেউই বিশ্বাস করতো না যে বিকির একটা গার্লফ্রেন্ড আছে এবং সেই গার্লফ্রেন্ডটা ভুতুরে গার্লফ্রেন্ড। তো সেদিন তারা সবাই তাকে দেখতে পায় এবং তারা সেটাকে বিশ্বাস করে। তো পরের দিন বিকি, শ্রদ্ধা কাপুর, রুদ্র এবং বিট্টু আলোচনা করছে যে এই বিপদের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যেতে পারে। তো তাদের তখন প্রথম মনে পড়ে জানার কথা, যে জানাকে তো তারা প্রায় মৃতপ্রায় অবস্থায় পেয়েছিল। তারা ভেবেই নিয়েছিল যে জানা মারা গেছে, তাহলে জানা হঠাৎ কী করে বাঁচলো। তো তারা যায় জানার বাড়িতে। জানার বাড়িতে গিয়ে দেখে জানা প্রায় পাগলের মতো হয়ে গেছে, সে কিছুতেই নর্মাল হচ্ছে। শ্রদ্ধা কাপুর এসে তার মাথায় হাত রাখে এবং জানা নর্মাল হয়ে যায়। জানা বুঝতে পারে যে শ্রদ্ধা কাপুরের মধ্যে কিছু একটা পাওয়ার আছে, সে তাকে থ্যাংক ইউ বলে। তখন শ্রদ্ধা কাপুর, বিকি সবাই তাকে জিজ্ঞাসা করে। জানা তখন বলে, ওই পুরো বাড়িতে আমি যখন শূন্যে ঝুলন্ত অবস্থায় ছিলাম তখন আমার মাথা কিংবা বলতে পারো যে আমার আত্মাটা ওই পুরো বাড়ির ভিতরে অন্য একটা জায়গায় ছিল এবং সেই জায়গায় গিয়ে জানা কী কী দেখেছে সেটা তাদের সবাইকে বলে। জানা বলে যে আমি সেখানে যাই এবং সেখানে গিয়ে আমি দেখতে পাই অনেক মেয়ে রয়েছে, আমাদের গ্রাম থেকে যতগুলো মেয়ে উধাও হয়েছে সবগুলো মেয়েই সেখানে রয়েছে। এমনকি বিট্টুর যে গার্লফ্রেন্ড চিঠি তাকেও সে সেখানে দেখতে পায়। শুধুমাত্র একটা জিনিসই সে অ্যাবনর্মাল লক্ষ্য করে সেখানে, যে যতগুলো মেয়ে সেখানে রয়েছে সবার মাথার চুল কেটে নেওয়া হয়েছে। তো এই কথাটা শোনার পরে শ্রদ্ধা কাপুর ব্যাপারটা একটু বুঝতে পারলেও সে কাউকে কিছু বলে না। এরপরে আমরা দেখতে পাই যে গ্রামের সমস্ত মহিলারা একে একে বিকির কাছে আসছে, বিকির দোকানের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, যেহেতু বিকি টেলার, যে তাদের পোশাক ঠিক করে দিতে হবে। পোশাকে ঠিক করে দেওয়ার ব্যাপারটা কি সেটা জানতে হলে আমাদেরকে আরেকটু ব্যাকে যেতে হবে। তো আমাদের রুদ্র ভাইয়া যে বইটা পেয়েছিল পার্সেলে, সেই বইটার মধ্যে একটা ক্যারেক্টারের কথা লেখা ছিল, যে ক্যারেক্টারটার নাম ছিল হচ্ছে চন্দ্রভান, এবং তার বইয়ের মধ্যে যে ক্যারেক্টারটার কথা লেখা ছিল সেই রকম ক্যারেক্টারেরই কিছু মূর্তি টাইপের তারা গ্রামের একটা অংশে দেখতে পায়। রুদ্র ভাইয়া তখন গ্রামের ওই খোদাই করা মূর্তি দেখে বলে, আমার কাছে যে বই আছে সেই বইয়ের কাহিনীর সাথে এই খোদাই করা মূর্তির চরিত্রের অনেকটা মিল আছে। তো এখানে যে চরিত্রটার কথা বলা হয়েছে সেই চরিত্রটার নাম ছিল হচ্ছে চন্দ্রভান। অ্যাকচুয়ালি সে এই গ্রামেই থাকতো, আর চন্দ্রভানের নাম থেকেই কিন্তু এই গ্রামের নাম এসেছে চান্দেরি। চন্দ্রভান চান্দেরি গ্রামে অনেক বছর আগে রাজত্ব করতো। মেয়েদের বাড়ির বাইরে যাওয়া, বাড়ির বাইরে গিয়ে কোনো কাজ করা, ঘুমটার আড়ালে আসা, কোনো কিছুই পছন্দ করতো না। তো চন্দ্রভানের এই নিয়মকানুন না মানার জন্যেই চন্দ্রভান ওই গ্রামের একজন স্ত্রীকে হত্যা করে, যে স্ত্রীর একটা ছোট বাচ্চা ছিল। তো সেই স্ত্রীকে হত্যা করার পরে সেই বাচ্চাটা কোথায় আছে, কি করছে, এটা সম্বন্ধে কিন্তু কি পরে কিছু জানা যায়নি। চন্দ্রভান যে স্ত্রীকে হত্যা করেছিল সেই স্ত্রী কিন্তু পরে ভূত হয়ে যায় এবং যাকে আমরা সিনেমার প্রথম পার্টে দেখতে পাই। অর্থাৎ 2018 সালে এই সিনেমার যে ফার্স্ট পার্ট রিলিজ হয়েছিল সেই সিনেমাতে যে ভূতরূপী স্ত্রীকে আমরা দেখতে পেয়েছিলাম সে অ্যাকচুয়ালি ছিল এই চন্দ্রভানের হত্যা করা সেই নারী। পরে
চন্দ্রভানও মারা যায় এবং চন্দ্রভান মরার পরেও চান্দেরি গ্রামের উপর নজর রাখে। চান্দেরি গ্রামের কোনো মেয়ে যাতে তার সৃষ্টি করা নিয়মকানুনের বাইরে গিয়ে কিছু না করতে পারে, সেই জন্য মরার পরেও সে চান্দেরি গ্রামের মেয়েদের উপর নজর রাখে। যে সমস্ত মেয়েরা নিয়মের বাইরে গিয়ে আধুনিক চিন্তাভাবনা সম্পন্ন কাজকর্ম করার চেষ্টা করে তাদেরকেই চন্দ্রভান গ্রাম থেকে তুলে নেয়। তো এই কাহিনী শোনার পরে গ্রামের সমস্ত মেয়েরা স্বভাবতই ভয় পেয়ে যায়। তো যাদের মধ্যে একটু আধটু পোশাক আশাক নিয়ে খোলামেলা চিন্তাভাবনা ছিল তারা সবাই ছুটে যায় বিকির কাছে এবং বিকির কাছে গিয়ে বলে যে আমাদের পোশাক আশাকে যতটা খোলামেলা আছে সেগুলোকে তুমি ঠিকঠাক করে দাও এবং এমনভাবে করে দাও যেন আমাদের সারা শরীর ঢাকা থাকে। এরপরে গ্রামের কিছু মহিলা বিকিকে নিয়ে যায় সাথে করে নিয়ে গিয়ে তারা বলে যে আজকে যে বিপদটা ঘটেছে এটা শুধুমাত্র তোমার জন্য ঘটেছে, তুমি যদি স্ত্রীকে এই গ্রাম থেকে না তাড়াতে তাহলে আমরা মেয়েরা সেফ থাকতাম। এবং বিকি বলে স্ত্রী তো তোমাদেরকে সেফ রাখছিল কিন্তু গ্রামের পুরুষদেরকে তো ছাড়ছিল না, তো সেই জন্যই তো স্ত্রীকে গ্রাম থেকে তাড়ানো হয়েছে। তখন তারা বিকিকে বলে যে তুমি যখন স্ত্রীকে তাড়িয়েছো তখন তোমার মধ্যে সেই সাহস আছে, তোমার মধ্যেই সেই ক্ষমতা আছে যে তুমি এই সরকারটাকেও গ্রাম থেকে তাড়াতে পারবে। কিন্তু বিকির মনে তো রীতিমতো ধুকপুক শুরু হয়ে গেছে যে সবাই মিলে যে দায়িত্ব তার কাঁধে চাপিয়ে দিল সে কিভাবে পালন করবে। বিকি তখন এসে শ্রদ্ধা কাপুরকে বলে, শ্রদ্ধা কাপুর বলে যে হ্যাঁ তুমিই পারবে একমাত্র, কারণ এই সরকারটাকে যে মোকাবেলা করতে হলে তাকে একজন সহজ সরল এবং সৎ মানুষ হতে হবে এবং এই গ্রামের মধ্যে সহজ সরল সৎ মানুষ একমাত্র তুমি, যার কারণে তুমি স্ত্রীকে হারাতে পেরেছিলে ঠিক সেই কারণেই তুমি এই সরকারটাকে হারাতে পারবে এবং আমরা সবাই তোমার সাথেই থাকবো। সরকারটা যেহেতু সেই সমস্ত মেয়েদেরকে তুলে নিয়ে যায় যারা একটু খোলামেলা পোশাকে থাকে এবং যারা একটু আধুনিক এবং মডার্ন চিন্তাভাবনা সম্পন্ন হয়। সমস্ত মেয়ে তো এখন রীতিমতো নিজেদেরকে ঢেকে নিয়েছে, তো সেই রকম মেয়ে কোথায় পাওয়া যাবে যে একটু খোলাফেলা পোশাকে চলাফেরা করে? তো সেই রকম মেয়ের খোঁজ তো এখন গ্রামে পাওয়া যাচ্ছে না। তো এমতো অবস্থায় রুদ্র ভাইয়া এগিয়ে আসে সাহায্যের জন্য। রুদ্র ভাইয়া বলে আমি এমন একজনকে চিনি। তখন সবাই আশ্চর্য হয়ে গেলেও রুদ্র ভাইয়া বলে তোমরা আমার সাথে চলো। রুদ্র ভাইয়া তখন সবাইকে তার পুরনো প্রেমিকার কাছে নিয়ে যায়। অবশ্যই এই প্রেমিকার কথা তারা কেউই জানতো না। তখন রুদ্র ভাইয়া যখন তার প্রেমিকার সাথে দেখা করে আমরা দেখতে পাই রুদ্র ভাইয়া অর্থাৎ পঙ্কজ ত্রিপাঠীর পুরনো প্রেমিকা চরিত্রে এখানে রয়েছে তামান্না ভাটিয়া। এখানে তামান্না ভাটিয়ার ক্যারেক্টারটা অবশ্যই একটা গেস্ট অ্যাপিয়ারেন্স। রুদ্র ভাইয়া তখন তামান্নাকে বলে যে আমার হেল্প চাই। তামান্না তখন বলে যে তোমার জন্য আমি নিজের জীবন দিতেও রাজি। তখন সে তাকে পুরো ঘটনাটা খুলে বলে। তামান্না তখন বলে তুমি তো আমার জীবনই চাইতে এসেছো, তবে আমি রাজি আছি। এরপরে সিনেমাটাতে আমরা তামান্নার একটা আইটেম সং দেখতে পাই যেটা কিনা চান্দেরি গ্রামে হচ্ছে। তো নাচানাচি শেষ হতে না হতেই সেখানে সরকারটা চলে আসে। সরকারটা এখানে এসে তামান্নাকে তুলে নিয়ে চলে যায় এবং তুলে নিয়ে গিয়ে সেই জায়গাতেই রাখে যে জায়গাতে গ্রামের সমস্ত মেয়েকে রাখা হয়েছে। গ্রামে যখন এই ঘটনা ঘটছিল তখন যে ব্যক্তি সরকারের মোকাবেলা করতে পারতো, কিছুটা হলেও তার সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারতো, অর্থাৎ শ্রদ্ধা কাপুর, সে তখন সেখানে ছিল না। তো পরের দিন যখন শ্রদ্ধা কাপুর আসে তখন সবাই তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় ছিলে, তুমি যদি থাকতে তাহলে অ্যাটলিস্ট আমরা তার মোকাবেলা করতে পারতাম কিছুটা। শ্রদ্ধা কাপুর তখন বলে আমি ওই পুরো বাড়িতে গিয়ে রাস্তা খোঁজার চেষ্টা করছিলাম যে রাস্তা দিয়ে ঢুকলে আমরা এটা খুঁজে পাবো যে সরকারটা সমস্ত মেয়েদেরকে নিয়ে কোথায় রেখেছে, কিন্তু সেই রাস্তাটা খুঁজে পায় না। আমরা আবার দেখতে পাই রুদ্র ভাইয়া এবং তার কাছে যে পার্সেল এসেছিল সেই বইটা, এই বইটার মধ্যে সরকারটা সম্বন্ধে অনেক কিছুই লেখা রয়েছে। তো তারা খোঁজ করতে থাকে সেই বইটা কে লিখেছে, সেই বইটা কে তাদের কাছে পাঠিয়েছে। তো পোস্ট অফিসের খামের উপরে যে সিলটা রয়েছে সেখান থেকে তারা খুঁজে বের করে যে বইটা কোথা থেকে এসেছিল। তো টেস্ট করতে করতে তারা পৌঁছে যায় একটা পাগলাগারদে। তবে যে ব্যক্তি তাদেরকে ওই বইটা পাঠিয়েছিল সে ছিল অ্যাকচুয়ালি একজন পাগল এবং সে ওই পাগলাগারদেই ছিল। তো খুঁজতে খুঁজতে যখন তারা সেই পার্টিকুলার পাগলটার কাছে পৌঁছে যায় তখন আমরা দেখতে পাই বলিউডের একজন অনেক বড় অভিনেতাকে যে কিনা ক্যামিও চরিত্রে এই পাগল চরিত্রে অভিনয় করছে। পাগলাগারদের পাগলের সাথে কথাবার্তার একটা পর্যায়ে তারা জানতে পারবে যে সরকারটাকে কিভাবে হারানো যেতে পারে। পাগলটা বলবে সরকারটাকে না তো কোনো পুরুষ মারতে পারবে না তো কোনো নারী মারতে পারবে, অর্ধ নারী এবং অর্ধ পুরুষ হলে সেই একমাত্রই সরকারটাকে মারতে পারবে। তো এরপরে তারা পাগলখানা থেকে চলে আসে, কিন্তু তাদের এখন চিন্তার বিষয় হয়ে যায় এমন ব্যক্তিকে তারা কোথায় পাবে যে কিনা অর্ধ নারী এবং অর্ধ পুরুষ। তো একদিকে বিকি যখন তৈরি হচ্ছে সরকারটাকে মারার জন্যে, অন্যদিকে সরকারটা গ্রামের সমস্ত পুরুষ মানুষকে এমনভাবে কন্ট্রোল করেছে, তাদের মাইন্ডকে এমনভাবে চেঞ্জ করে দিয়েছে যে তারা সমস্ত মেয়েদেরকে ঘরে আটকে রেখেছে। অর্থাৎ গ্রামের কোনো মেয়ে বিকি এবং বিট্টুকে কাউকে সাহায্য করতে পারছে না। আর গ্রামের যে সমস্ত পুরুষ আছে তাদের মাইন্ডকে সরকারটা অলরেডি কন্ট্রোল করে রেখেছে। তারা সরকারটার সাথে না থাকলেও তাদের চিন্তাভাবনাগুলো পুরোপুরি সরকারটার মতোই হয়ে গেছে এবং গ্রামের এই সমস্ত লোক যাদের চিন্তাভাবনায় সরকারটার মতো হয়ে গেছে তাদের মধ্যে বিকির বন্ধু বিট্টুও রয়েছে। এরপরে আমরা দেখতে পাই সবাই রেডি হয়ে ফাইনাল মিশনে যাচ্ছে, অর্থাৎ সরকারটার মুখোমুখি লড়াই করতে। সেখানে রয়েছে বিকি, শ্রদ্ধা কাপুর
জানা এবং রুদ্র ভাইয়া। সেই সময় বিকির বন্ধু বিট্টু সেখানে এসে তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কোথায় যাচ্ছ। বিট্টুর চিন্তাভাবনা তো তখন অলরেডি সারকাটার মতো হয়ে আছে, তো তারা বিট্টুকে কিছু বলে না, উল্টে বিট্টুকে ধরে বেঁধে তাদের সাথে নিয়ে চলে। সমস্যা হলো সারকাটা যেখানে আছে সেখানে কিভাবে প্রবেশ করতে হবে তারা জানে না। পাগলা গারদের যে পাগলা ছিল সে তো বলেছিল যে একমাত্র অর্ধ নারী এবং অর্ধ পুরুষ হলেই সেই সারকাটাকে মারতে পারবে এবং সেই সেখানে প্রবেশ করতে পারবে। তো এক্ষেত্রে শ্রদ্ধা কাপুর বুঝতে পারে যে পাগলা গারদের পাগলটা কি বলতে চেয়েছে। যেহেতু শ্রদ্ধা কাপুরের চরিত্রটা মানুষ নয়, তো তার মধ্যে কিছুটা অলৌকিক শক্তি রয়েছে, তো সে বিকিকে বলে যে আমি তোমার মধ্যে মিশে গিয়ে এক হয়ে যেতে পারবো, তখন আমরা ভিতরে ঢুকতে পারবো এবং আমরা সারকাটার মুখোমুখি দাঁড়াতে পারবো। অন্যদিকে জানা বাইরে রয়েছে, যেহেতু জানার মধ্যে একটা টেলিপ্যাথি পাওয়ার রয়েছে যেটা কিনা আমরা আগেই দেখেছি, তার দেহ একটা জায়গাতে থাকলেও সে তার মাইন্ডকে অন্য জায়গায় ট্রাভেল করে সেই জায়গাতে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখতে পায়। বিকি এবং শ্রদ্ধা যখন ভিতরে ঢুকে যায় সারকাটার মুখোমুখি লড়াই করতে, তো জানা যদিও বাইরে আছে তবুও জানা দেখতে পায় যে ভিতরে কি হচ্ছে না হচ্ছে। তো বিকি এবং শ্রদ্ধা যখন ভিতরে ঢুকে যায় তারা ঢুকেই দেখতে পায় যে একটা আগুনের সমুদ্র এবং তার এক পারে দাঁড়িয়ে রয়েছে বিকি এবং শ্রদ্ধা এবং অন্য পারে সেই সমস্ত মেয়েরা রয়েছে যাদেরকে চান্দেরি গ্রাম থেকে তুলে আনা হয়েছে এবং তাদের মধ্যে তামান্না এবং চিঠি এরা দুজনও রয়েছে। তা তখন বিকিকে বলে যে তুমি ওই পারে যাও, গিয়ে তাদেরকে বাঁচাও। বিকি প্রথমে যেতে না চাইলেও শ্রদ্ধা তাকে ফোর্স করে এবং বিকি যায়। বিকি যখন ওই পারে যায় বিকি তখন দেখতে পায় হঠাৎ তাদের ভেতর থেকে, সেই সমস্ত মেয়ের ভিতর থেকে যেন মনে হচ্ছে আত্মা বেরিয়ে যাচ্ছে। তো বিকি এটা বুঝতে পারে না। বিকি যখন ঘুরে দাঁড়ায় তখন সে দেখতে পায় যে অন্য পারে শ্রদ্ধা কাপুরকেও সারকাটা আক্রমণ করেছে এবং শ্রদ্ধা কাপুরের দেহ থেকে তার আত্মাকে বের করে নেওয়া হচ্ছে। তখন বিকি বুঝে যায় যে সমস্ত মেয়েই বেঁচে যাবে যদি কিনা শ্রদ্ধা কাপুরকে বাঁচানো যায়, কারণ শ্রদ্ধা কাপুরের দেহ থেকে যখন তার আত্মা বের করে নেওয়া হচ্ছে ঠিক সেই মুহূর্তেই সমস্ত মেয়ের দেহ থেকে তাদের আত্মা বেরিয়ে যাচ্ছে। অতএব বিকি এখান থেকেই বুঝতে পারে যে যদি শ্রদ্ধা কাপুরকে বাঁচানো যায় তাহলেই সমস্ত মেয়েকে বাঁচানো যাবে। সো বিকি তাদেরকে ছেড়ে চলে আসে শ্রদ্ধা কাপুরকে বাঁচাতে এবং যে সারকাটা শ্রদ্ধা কাপুরের দেহ থেকে তার আত্মা বের করার চেষ্টা করছিল তার উপরে আঘাত করে। তার উপর আঘাত করার পরে শ্রদ্ধা কাপুর তাকে জিজ্ঞাসা করে যে তুমি এটা কেন করলে, তুমি ওদেরকে ছেড়ে কেন এলে। বিকি তখন শ্রদ্ধা কাপুরকে বলে ওদেরকে বাঁচানো যাবে না যদি কিনা তোমাকে বাঁচানো না যায়, তোমাকে যদি বাঁচানো যায় তাহলে ওদেরকেও বাঁচানো যাবে, বাই ডিফল্ট ওরাও তখন বেঁচে যাবে। তখন তারা দুজনে একসাথে লড়তে থাকে। দেখতে সেখানে অনেকগুলো সারকাটা চলে আসে, মানে অনেকগুলো মাথা চলে আসে শুধুমাত্র, তো তারা লড়তে থাকে। লড়াইয়ের এক পর্যায়ে এটা দেখা যায় যে সারকাটার যে আস্তানা সেখানে একটা বড় শিলার মধ্যে একটা বড় হাতিয়ার ঢোকানো রয়েছে, কিন্তু সেই হাতিয়ারটা খুবই শক্তভাবে ঢোকানো আছে, সেই হাতিয়ারটাকে কারোর পক্ষে বের করা সম্ভব না। শুধুমাত্র শ্রদ্ধা কাপুর বিকিকে বলে যে বিকি ওই হাতিয়ার একমাত্র সেই ব্যক্তি বের করতে পারবে যে ব্যক্তি জীবনে কোনো পাপ করেনি, যে ব্যক্তি সহজ সরল মনের মানুষ, সেক্ষেত্রে যদি কেউ বের করতে পারে সেটা একমাত্র তুমি বের করতে পারবে। তো বিকি এবং শ্রদ্ধা কাপুর যখন সারকাটার সমস্ত মাথার সাথে লড়াই করছে তখন বিকি অনেকবার চেষ্টা করে, কিন্তু বিকি সেটা বের করতে পারে না। বিকি ভেবে নেয় সে হয়তো সেই মানুষ, বিকি তখন ভেবে নেয় যে সে হয়তো সঠিক মানুষটা নয় যে কিনা ওই হাতিয়ারটাকে বের করতে পারবে। তো বিকি এবং শ্রদ্ধা যখন কন্টিনিউ সারকাটার মাথাগুলোর সাথে লড়াই করছে তখন সেখানে সারকাটার দেহটা চলে আসে। যখন সারকাটার দেহের সাথে সারকাটার মাথাটা অ্যাটাচ হয়ে যায় তখন তাদের মধ্যে তো অসম্ভব শক্তি চলে আসে, তখন আর শ্রদ্ধা কাপুর কিংবা বিকি কেউই তাদের সাথে পেরে ওঠে না। তখন সারকাটা শ্রদ্ধা কাপুরকে ধরে নেয় এবং শ্রদ্ধা কাপুরকে মারার চেষ্টা করে। তো সারকাটা যখন শ্রদ্ধা কাপুরকে আবার ধরে নেয় এবং তার মুখের থ্রু দিয়ে তার আত্মাটাকে বের করে নেওয়ার চেষ্টা করে, তো এরপরে আমরা দেখতে পাই সেখানে চলে এসেছে সেই নেকড়ে, যে নেকড়েটা ছিল জানার বাড়িতে, এবং নেকড়েটা সোজা এসে আঘাত করে সারকাটার উপরে। এবং এখানে আমরা দেখতে পাই বলিউডের আরেকজন সুপারস্টারকে যে কিনা এই নেকড়ের চরিত্রে অভিনয় করেছে। অ্যাকচুয়ালি স্ত্রী ফ্র্যাঞ্চাইজির যে সমস্ত সিনেমা রয়েছে, স্ত্রী 1, স্ত্রী 2, মুঞ্জিয়া, রুহি এবং ভেরিয়া, এই সিনেমাগুলো নিয়ে যে ফ্র্যাঞ্চাইজি তৈরি করা হয়েছে সেখানে এই যে নেকড়ে চরিত্রটা, এই চরিত্রটা নিয়ে যে সিনেমাটা তৈরি হয়েছিল সিনেমাটার নাম ছিল ভেরিয়া এবং সে কিনা ছিল জানার বন্ধু। এটা যখন সারকাটাকে অ্যাটাক করে তার আগে আমরা দেখতে পাই বলিউডের সেই সুপারস্টার থেকে নেকড়েতে কনভার্ট হতে। তো যদিও নেকড়েটা বিকি এবং শ্রদ্ধা কাপুরের সাথে মিলে সারকাটার সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু তারা তিনজনে মিলেও তার সাথে পেরে ওঠে। সারকাটার আঘাতে নেকড়ে আহত হয়ে যায় এবং শ্রদ্ধা কাপুরও আহত হয়ে যায়। তো শ্রদ্ধা কাপুর আহত হয়ে যাওয়ার পরে সারকাটা যখন শ্রদ্ধা কাপুরকে আবার মারার চেষ্টা করে তখন শ্রদ্ধা কাপুর মা মা বলে চিৎকার করতে থাকে। আর সে যখন মা মা বলে চিৎকার করতে থাকে তখন আমরা দেখতে পাই আরেকটা স্ত্রী চরিত্র সেখানে প্রবেশ করে। সেই স্ত্রী চরিত্র মাথা পুরোপুরি ঘোমটা দেওয়া, এবং সে এসে
সারকাটাকের সাথে লড়াই করতে শুরু করে। তো এখানে আমরা দেখতে পাই যে একটা স্ত্রী চরিত্র শ্রদ্ধা কাপুর, বিকি এবং নেকড়ে, এরা চারজন একদিকে, অন্যদিকে সারকাটা। তো লড়াই চলতে থাকে, তবুও এরা সরকারের সাথে পেরে ওঠে না। তখন শ্রদ্ধা কাপুর বিকিকে বলে যে ওই সরকারটাকে একমাত্র ওই হাতিয়ার দিয়েই মারা যাবে, ওই হাতিয়ার দিয়েই তার মাথা দুটুকরো করতে হবে, আর ওই হাতিয়ারকে একমাত্র তুমিই পারবে তুলতে। তখন বিকি আবার যায় এবং এক মনে একাগ্র চিত্তে যখন দ্বিতীয়বার চেষ্টা করে, সে তখন সেই হাতিয়ারকে ওই পাথরের শিলার ভিতর থেকে বের করতে সমর্থ হয়। সেই হাতিয়ারটা বের করে এবং সে হাতিয়ারটাকে ছুড়ে দেয় সেই স্ত্রী চরিত্রটার দিকে। সে হাতিয়ারটা হাতে পেয়ে যাওয়ার পরে স্ত্রী চরিত্রটা সারকাটাকে খুব সহজে পরাজিত করে এবং তার মাথাকে দুই টুকরো করে দুই ভাগ করে দেয়। শ্রদ্ধা কাপুর এবং স্ত্রী চরিত্র যখন সামনাসামনি এসে, তখন কিছুক্ষণ পরে শ্রদ্ধা কাপুর তাকে বলে, মা তুমি চলে যাও। তার এই কথা শুনে স্ত্রী চরিত্রটা সেখান থেকে চলে যায়। পরের দিন আমরা দেখতে পাই শ্রদ্ধা কাপুর এবং বিকি একটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। বিকি তখন শ্রদ্ধাকে জিজ্ঞাসা করে, ওই স্ত্রী চরিত্র কী করে তোমার মা হলো? তখন শ্রদ্ধা কাপুর বলে যে চন্দ্রভান যাকে মেরেছিল সে অ্যাকচুয়ালি আমার মা ছিল। চন্দ্রভান যাকে মেরেছিল সেই অ্যাকচুয়ালি পরবর্তীতে স্ত্রী চরিত্রে কনভার্ট হয়েছিল এবং তার যে ছোট মেয়ে ছিল একটা, আমি সেই মেয়েটা। তখন তাকে বলে যে সেটা তো কয়েকশো বছর আগের ঘটনা। শ্রদ্ধা কাপুর বলে, হ্যাঁ এটা কয়েকশো বছর আগের ঘটনা এবং ঠিক ততদিনই আমার বয়স। তখন বিকি একটু রীতিমতো ভয় পেয়ে যায়, তবু তার প্রতি তার ভালোবাসা কমে না। তবে এখানে শ্রদ্ধা বিকিকে ছেড়ে চলে যায়। এরপরে আমরা পোস্ট ক্রেডিট সিনে যেটা দেখতে পাই যে নেকড়ে চরিত্রটা ছিল সে কনভার্ট হয়ে যায় আবার বলিউডের সেই সুপারস্টারে। সে তো অ্যাকচুয়ালি জানার ফ্রেন্ড ছিল, সে জানার সাথে দেখা করে এবং জানার সাথে দেখা করে বলে যে শ্রদ্ধা কাপুরকে তার খুব পছন্দ হয়েছে, তার সাথে সে লাইন করতে চায়। তো বন্ধুরা, সিনেমার গল্প এখানেই শেষ। এবার যদি আমরা আসি পারফরমেন্সের কথায়, তো আমি বলবো সিনেমায় প্রত্যেকটা চরিত্রের পারফরমেন্স খুবই ভালো হয়েছে। শ্রদ্ধা কাপুর, বিকি চরিত্রে রাজকুমার রাও, বিট্টু চরিত্রে অপরাজিত খুরানা এবং জানা চরিত্রে অভিষেক ব্যানার্জি, রুদ্রভাই চরিত্রে পঙ্কজ ত্রিপাঠী, সবাই খুব ভালো অভিনয় করেছে। সিনেমাটা যেহেতু একটা সুপারহিট সিনেমার সিকুয়াল হিসাবে তৈরি করা হয়েছে, অতএব পরিচালকের উপরে কিন্তু একটা বড় দায়িত্ব ছিল যেন সে আগের সফলতার ট্র্যাডিশনটাকে কন্টিনিউ করতে পারে। পরিচালক অমর কৌশিক খুব সুন্দরভাবে স্ত্রী ওয়ানের সফলতাটাকে ধরে রেখেছে। স্ত্রী টুকে সে যেমনভাবে ডিরেক্ট করেছে, সিনেমার গল্পটাকে যেভাবে সাজিয়েছে, এটা তো নর্মালি একটা ভৌতিক গল্প। তো ভৌতিক গল্পকে বিশ্বাসযোগ্য করে তোলা এবং সেটাকে দর্শকের মনে জায়গা করে দেওয়া, এটা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। পরিচালক কিন্তু সেটা খুব ভালোভাবে করেছে এবং সে সেটাতে সফল হয়েছে। আর পরিচালক, প্রযোজক এবং যে প্রোডাকশন হাউস আছে তারা কিন্তু এই সিনেমাটার একটা ইউনিভার্স তৈরি করার চেষ্টা করছে, যেখানে স্ত্রী টু, রুহি, ভেরিয়া, মুঞ্জিয়া এই সমস্ত সিনেমাগুলো একে অপরের সাথে কানেক্টেড। তো পরবর্তীতে যে সমস্ত সিনেমা আসবে সেই সমস্ত সিনেমার মধ্যেও কিন্তু আমরা একটা সিনেমার চরিত্রকে অন্য সিনেমার মধ্যে দেখতে পাবো। যেমন এখানে আমরা ভেরিয়া সিনেমার একটা ক্যারেক্টারকে স্ত্রীর মধ্যে দেখতে পাচ্ছি, আবার আমরা বলিউডের দুটো সুপারস্টারকেও কিন্তু এর মধ্যে দেখতে পাচ্ছি। আমরা এটা অ্যাজাম করতেই পারি যে পরবর্তীতে যে সমস্ত সিনেমা তৈরি হবে সেই সমস্ত সিনেমাতে এই বলিউডের বড় বড় স্টারকে দেখা যেতে পারে। তো সেক্ষেত্রে এই ইউনিভার্সটা যে অনেকটাই বড় হবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করা হয়, এই সিনেমাটাকে আমি 5-এর মধ্যে 4 দেবো। 15 আগস্টে স্ত্রী টু সিনেমাটার সাথে কিন্তু আরও দুটো বড় সিনেমা রিলিজ হয়েছে, যার একটা হচ্ছে খেল খেলমে আর একটা হচ্ছে বেদা। খেল খেলমে সিনেমাটাতে অক্ষয় কুমার, ফারদিন খান সহ আরও অনেক ক্যারেক্টার রয়েছে এবং এটা একটা মাল্টিস্টার সিনেমা। অন্যদিকে বেদা সিনেমাটাতে জন আব্রাহামের রাফ অ্যান্ড টাফ অ্যাকশন দেখা যাবে। কিন্তু এই দুটো বড় সিনেমার পাশে স্ত্রীর মতো একটা ছোট বাজেটের সিনেমা কিন্তু যথেষ্ট সাফল্য অর্জন করবে এবং শুধু সাফল্যই অর্জন করবে না, বাকি সিনেমা দুটোকে যথেষ্ট টাফ কম্পিটিশন দেবে। স্ত্রী টু সিনেমাটার সময় সংক্ষেপ আছে 2 ঘন্টা 30 মিনিটের কাছাকাছি। ইন্টারভেলের প্রথম যে হাফটা রয়েছে সেটা রীতিমতো হিলারিয়াস। প্রত্যেকটা ডায়লগের মধ্যে কমেডি লুকিয়ে রয়েছে এবং কমেডির যথেষ্ট সিরিয়াস কমেডির ডায়লগগুলো শুনলে আপনি হাসতে বাধ্য হবেন। তবে সিনেমাটা ফার্স্ট হাফের পরে যখন সেকেন্ড হাফে যায়, যখন সিরিয়াস নোটে সিনেমাটা চলে যায়, সেখানে সিনেমাটা একটু স্লো হয়ে যায়, আবার কিছুক্ষণ পরেই সিনেমাটা নিজের গতি ফিরে পায়। কারণ সিনেমাটা যখন ক্লাইম্যাক্সে যায় তখন সিনেমাটা একেবারে রীতিমতো দর্শকদেরকে উত্তেজিত করে তুলবে। সিনেমাটায় ভিএফএক্সের কাজ যেভাবে করা হয়েছে সেটা খুবই দর্শনীয় এবং আমি রিকোয়েস্ট করব আপনারা এই সিনেমাটাকে হলে গিয়ে দেখুন না, তবে অবশ্যই সিনেমাটা দেখতে যাওয়ার সময় বাড়ির বাচ্চাদেরকে অবশ্যই সাথে করে নিয়ে যাবেন, এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট। বাকি আজকের মতো এখানেই শেষ করছি। প্রত্যেকবারের মতো এবারও বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন এবং বেল বাটন প্রেস করে রাখুন যাতে আমার পরবর্তী সিনেমার এক্সপ্লেনেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস টাইম, গুড বাই।